বাঁচতে গেলে খাদ্য চাই, আর খাদ্য যোগায় মাটি অর্থাৎ কৃষি জমি। দেশের জনসংখ্যা 100 কোটি ছাড়িয়ে ক্রমশই এগোচ্ছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কৃষিজাত দ্রব্যের উৎপাদন বাড়ছে না। উল্টে ন্যাশনাল অ্যাকশন ফর ক্লাইমেট চেঞ্জের সমীক্ষা বলছে এখনই ব্যবস্থা না নিলে 2100 সালে পৌঁছে এক ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হবে আমাদের দেশ। সেই সংকট থেকে মুক্তি পেতে সরকারি উদ্যোগে শুরু হয়েছে 8টি মিশন, যার অন্যতম ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচার, সংক্ষেপে নামসা। ভারতের 60% কৃষিজমি বৃষ্টি নির্ভর, 40% জমি সেচ সেবিত। 60% বৃষ্টি নির্ভর জমি থেকে কৃষি উৎপাদন আসে মাত্র 40%, কিন্তু সেচ সেবিত 40% জমির উৎপাদনশীলতা হচ্ছে 60%। এই অবস্থায় বৃষ্টি নির্ভর জমিতে উৎপাদন বাড়াতে হবে, আর তার জন্য তৈরি নামসার মাধ্যমে সুসংহত কৃষি, জলের উপযুক্ত ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি এবং জমির স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হবে। নামসা প্রকল্পের বৈশিষ্ট্য হল সরকারি ভর্তুকি মাত্র 50%, বাকি 50% দিতে হবে কৃষককে। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 8টি জেলার 30টি ব্লকে চলছে নামসার মাধ্যমে কৃষির উন্নয়ন। তার মধ্যে রয়েছে কোচবিহার জেলার 3টি ব্লক। তোরসা, মানসাই সহ অসংখ্য নদীনালার জেলা কোচবিহারের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। জেলার 2,54,180 হেক্টর কৃষিজমির মধ্যে মাত্র 1,07,010 হেক্টর অর্থাৎ মাত্র 42% সেচ সেবিত। বাকি জমির চাষবাসে ভরসা বৃষ্টির জল। ধান, তামাক, আলু, পাট, ভুট্টা এই জেলার প্রধান ফসল। এই জেলার কোচবিহার 2, মেখলিগঞ্জ এবং শীতলকুচি ব্লকের 3টি মৌজায় বাস্তবায়িত হয়েছে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচারের প্রকল্প। গোটা রাজ্যের মতো কোচবিহারেও নামসার প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে কৃষি বিভাগের ভূমি সংরক্ষণ শাখা। 3টি মৌজা হল কোচবিহার 2-এর খাপাইডাঙ্গা, মেখলিগঞ্জের খাসবস দারিকামারি এবং শীতলকুচির বড় কৈমারি। নামসার মাধ্যমে এই 3 মৌজায় বৃষ্টির জল ধরে সেই জল দিয়ে সেচের জন্য পুকুর কাটা হয়েছে, পুরনো পুকুর সংস্কার হয়েছে। ভূমিক্ষয় রোধে জমিতে আল বাঁধ দেওয়া সহ জমি সমতলীকরণ, নালিক্ষয় রোধে হয়েছে বাঁশের পাইলিংয়ের কাজ। ফলে কৃষির উন্নতির আশায় বুক বেঁধেছেন চাষিরা। আমাদের ক্যামেরা সাক্ষী হল সেই সব কাজে। কৃষি বিভাগের ভূমি সংরক্ষণ শাখা আমাদের খাপাইডাঙ্গা মৌজায় যেভাবে নামসা প্রকল্পের কাজগুলো করছে তাতে খুবই ভালো। সেচের জন্য বেশ কিছু পুকুর করা হয়েছে, প্লাস আপনার পাট পচানোর জন্য কিছু পুকুর করা হয়েছে, তার সাথে মাছ চাষও করতে পারবে। প্লাস এখানে জমির ভাঙন রোধ করার জন্য কিছু আইলবাদ করা হয়েছে, প্লাস আপনার বাঁশের পাইলিং, বিশেষ করে বাঁশের গেলি কন্ট্রোল কিছু করা হয়েছে, তাতে ভূমি রক্ষা হবে। এরকম অনেক কাজ করা হয়েছে। এইভাবে যদি এই কাজগুলো পর্যায়ক্রমে চলে তাহলে এলাকার কৃষক খুব উপকৃত হবে। নামসা প্রকল্পের থেকে আমাদের এই ভূমি সংরক্ষণের যে কাজগুলো করতেছে সেটা কৃষি দপ্তর থেকে আমি মানে কাজ যারা করছে তাদের কাজ থেকে আমরা খুবই সন্তুষ্ট এবং সবাই দায়িত্ব নিয়ে যে এইভাবে মানে ভূমি সংরক্ষণের ক্ষেত্রে কাজে নামছে সেটা আমরা কৃতজ্ঞ। এখন সুবিধা পাটও বেচাতে পারি, যাতে মাছও
পারি, পুকুরে এখন জল লাগলে বিচর্জনের সময় খরা আসলে জল দিতে পারি, এই সুবিধাটা। বাঁধটা হওয়াতে আমাদের উঁচু জমিটার জলটা গড়ে যাবে না, তাতে আমাদের ওইদিকে মানে ক্ষেতগুলা ভালো হবে। আর এদিকে আমি পুকুর দিলাম, সেটা মাছ চাষ হিসাবে আমরা মাছ যাতে খেতে পারি, 2 পয়সা বেচতে পারি, এই হিসাবে উপকার পাইছি। মরিচে জল দেওয়া হবে, তাম্বুকে জল দেওয়া হবে, আলুতে জল দেওয়া হবে, লঙ্কায়, তারপরে ধানে জল দেওয়া হবে। ওই জল ছিল না দেখি তো মাছ ছাড়তে পারি না, পরে পাট পচাইতে পারি না। এখন পুকুর করে তো মাছ ছাড়বো, এইটুকুই সুবিধা আমরা পাইতেছি। নাম সাথে আমার পুকুরে মাছ ছাড়তেও পারবো বা সেচও দিতে পারবো। আমাদের পাট পচানো, জল সেচ, তামাক খেতে জল দিব, ধান খেতে দিব, পাট খেতে দিব। তারপরে আমার মেয়ে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই পরীক্ষাতে আমার ইচ্ছা আছে অনেক দূরে নেওয়ার, কিন্তু আমি তো না হলে তো জল সেচ না হলে আমি দিতে পারছি না, আমার ফসলও হবে না, আমি মেয়েকে উচ্চ নিতেও পারবো না। আমার তো ছেলে নেই, একটাই মেয়ে, মেয়েকে অনেক দূরে আমি পড়াইতে চাই। নামসা হয়ে এখান থেকে মোটামুটি জল নিষ্কাশনের একটা জলের মানে এর থেকে তুলি, হ্যাঁ, যে কোনো রবি শস্য হোক বা বড় হোক বা মানে যখন আমনের টাইমে একটু জলের অভাব পড়বে তখন সেটা উপকৃত হবে, মানে চাষিরা এবং পাশাপাশি যারা জমি আছে তারা উপকৃত হবে। নামসা প্রকল্পে একটি উল্লেখযোগ্য কাজ হয়েছে জৈব সার তৈরির ক্ষেত্রে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে কোচবিহারের 3টি মৌজার কৃষকদের কেঁচো সার তৈরির প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদনের জন্য 30টি ভার্মি কম্পোস্ট পিট তৈরি করে দেওয়া হয়েছে নামসার মাধ্যমে। এতদিন তো চাষ করলাম গোবর সার দিয়ে, রাসায়নিক দিয়ে, এখন দেখি কেঁচু সারে কী উপকারটা হয়। শোনা গেল যে কেঁচু সারের খুব উপকার হবে, রাসায়নিক সার পরিবর্তে এই সার ব্যবহার করলে আগামী দিনে পৃথিবীতে যে সমস্ত মানুষ আসছে বা আসবে তারাও যেন পৃথিবীতে সুস্থভাবে বাস করতে পারে। কৃষি জমিতে সারা বিশ্বের মধ্যে তো কৃষি জমি একমাত্র, এছাড়া আর কিছু নেই। চাকরি যে যতই করুক, ব্যবসা করুক, কিন্তু কৃষি জমিতে করতেই হবে, মানুষকে তো পৃথিবীতে বাঁচতে হবে কৃষির উপরেই। অধিক মাত্রায় যদি আমরা কেঁচো সার তৈরি করতে পারি এবং সেই কেঁচো সার পাশাপাশি বাইরে কোথাও বিক্রিও করতে পারবো। শুধু বৃষ্টির জল ধরা, সেচের ব্যবস্থা বা ভূমি সংরক্ষণ নয়, নামসা প্রকল্পে পশুপালনেও উৎসাহ দেওয়া হয়েছে। কোচবিহার জেলার 3টি মৌজাতে 108টি পরিবারকে ছাগল পালনের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পর পরিবার পিছু 3টি করে ছাগল দেওয়া হয়েছে। সঙ্গে পশু খাদ্য, ওষুধ দেওয়া ছাড়াও ছাগলের বীমাকরণের ব্যবস্থা করা হয়েছে। নামসা পুকুরে আমি ছাগল পাচ্ছি, ছাগল পালিয়ে বাচ্চাকে পড়াশোনা করবো। বাচ্চা ক্লাস 10 পড়ে, আমার বেশি দূর আমি পড়াশোনা করতে পারবো, আগে দূর পরে এখন করতে পারবো। নামসা পুকুর থেকে ছাগল পেয়েছি সুবিধার জন্য, পারলে পয়সা টয়সা বাড়বে, বাচ্চা কাচ্চা পড়াশোনা ভালো হবে, উন্নতির জন্যই ছাগল নেওয়া হয়। এই ছাগল পালবো, বাচ্চা টাচ্চা হবে ছাগলের, বাচ্চা টাচ্চা হলে তো বিক্রি করে বাচ্চা কাচ্চার পড়াশোনাও করতে পারবো। নামসা প্রকল্পে আমি যে ছাগলগুলো পেয়েছি সেই ছাগলগুলো দিয়ে আমার সাংসারিক উপকার হবে। ছাগলগুলো পালন করলে বাচ্চা দিবে,
সে বাচ্চাগুলো বিক্রি করে যে পয়সা পাবো তাকে দিয়ে আমার সংসারে কাজ হবে এবং বাচ্চা কাচ্চাকে বা ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবো আর কি। ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচারের মাধ্যমে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কোচবিহারে। তার মধ্যে অন্যতম কৃষি জমির মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি সংক্রান্ত প্রশিক্ষণ। সরকারি ব্যবস্থাপনায় 120 জন কৃষকের জমির মাটির নমুনা কোচবিহার মৃত্তিকা পরীক্ষাগারে পরীক্ষা করে সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে। ট্রেনিংটা দেওয়া হলো তারা কেমন করে মাটিটা কালেকশন করবে, নমুনাটাকে কেমন করে নেবে। কারণ ম্যাক্সিমাম চাষি তারা জানে না যে মাটির নমুনাটা কখন নিতে হবে, কি করে নিতে হবে, সেটা তারা ঠিক আর কি জানে না। সেটা ফার্স্ট তাদের সেটা জানাতে হবে। কারণ মাটির নমুনাটা যদি সঠিকভাবে না নেওয়া হয় তাহলে তার পরীক্ষার যে ফলাফল সেটাও সঠিক হবে না। মূলটা নির্ভর করে যে আমি মাটিটা সঠিকভাবে নিতে পারলাম কিনা, তাহলেই আমার পরীক্ষার ফলটা ঠিকঠাক হবে। আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ করে উত্তর খাপাইডাঙ্গা মৌজা থেকে 50 জন কৃষককে আমাদের উত্তরবঙ্গ যে কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে ট্রেনিং, তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পরিদর্শন করে সেখানে প্রশিক্ষণ নিয়েছে তারা। এর মাধ্যমে এই এলাকার মানুষ যথেষ্ট উপকৃত হচ্ছে। কৃষির উন্নতির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প আছে। সেই সব প্রকল্পের মধ্যে 100% ভর্তুকির প্রকল্পও আছে। কিন্তু ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচার অর্থাৎ নামসার প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ 50%, বাকি 50% কৃষকের লগ্নি। ফলে নামসার মাধ্যমে পাওয়া পুকুর হোক বা আল বাঁধ, কেঁচো সার তৈরির পিঠ হোক বা ছাগল পালনের ব্যবস্থা কৃষকের মধ্যে তৈরি করে দিচ্ছে দায়বদ্ধতা। যেহেতু চাষিদের অবদান রয়েছে, আশা করছি আমরা আগামী দিনে যে কাজটা আমরা করছি, বাঁধ হতে পারে, পুকুর খনন হতে পারে, বাঁশের পাইলিং হতে পারে, যেগুলো অলরেডি আমরা করেছি, সেই কাজগুলোর ক্ষেত্রে চাষিরা আরও যত্নবান হবেন এবং এই কাজগুলো যাতে টিকে থাকে। সরকারের যেটা মুখ্য উদ্দেশ্য সাস্টেন করা, এই উন্নয়নটাকে সাস্টেন করা, সুস্থায়ী করা, টেকসই করা, এই ব্যাপারটা কিন্তু আরও ভালোভাবে করা সম্ভব হবে। 100% সরকারি অনুদান পেলে তো চাষিদের ভালোই হয়, সকলেরই ভালো হয়, কিন্তু তাদের দায়িত্ববোধটা কিন্তু জন্মায় না। এবারে এই প্রকল্পে 50% ওই সরকারি ভর্তুকির বরাদ্দ করা আছে। তো এই ব্যাপারে জেলা প্রশাসনে আলোচনা হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছেন এই নামসা কমিটির চেয়ারম্যান, তিনি চেয়েছেন বা তিনি আলোচনা করেছেন যে এই প্রকল্পটায় 50% ভর্তুকি চাষিরা দেবেন, সেটা সম্ভব কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। তার কারণ জেলার বেশিরভাগই চাষি SC ST এবং অনগ্রসর শ্রেণীর। তো এই ক্ষেত্রে কনভার্জেন্স বলে উনি কিন্তু ব্যাপারটা বলেছেন যে অন্য দপ্তরের সঙ্গে কনভার্জেন্স করে কিন্তু করা যেতে পারে। খাদ্য সংকট এড়াতে ও কৃষির উন্নতির মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নে উদ্যোগী সরকার। কৃষকও আগ্রহী আংশিক খরচের দায় বহনে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কোচবিহারের বেশিরভাগ কৃষকের দারিদ্র্য। প্রকল্প ব্যয়ের 50% টাকা জোগানো সব কৃষকের পক্ষে সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অন্য বিভাগের বা অন্য প্রকল্পের সাহায্য নিয়ে অর্থাৎ কনভার্জেন্স প্রক্রিয়ার মাধ্যমে চাষিদের সামগ্রিক উন্নয়ন সম্ভব। কনভার্জেন্স বলতে ধরুন আমরা একটা পুকুর খুঁড়লাম, তার চারিদিকে কিছু গাছ লাগানো যেতে পারে ফরেস্ট থেকে, সেখানে মাছের পোনা বা মাছের ছোট ছোট মাছ ছাড়া যেতে পারে সেটা ফিশারি থেকে। এই ধরনের কনভার্জেন্স করে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা ডিএম সাহেবও চাইছে। নামসা প্রকল্পে হওয়া কাজ খুশির হাওয়া বইয়ে দিয়েছে কোচবিহারের 3টি মৌজায়। এই প্রকল্পে 2014-15 আর্থিক বছরে খরচ হয়েছে মোট 46,86,622 টাকা। প্রকল্পভুক্ত এলাকায় প্রায় 600 জন চাষিকে উন্নত কৃষি, জমির মাটির নমুনা সংগ্রহ করার পদ্ধতি, মাটি পরীক্ষা করার প্রয়োজনীয়তা, কেঁচো সার তৈরির পদ্ধতি, ছাগল পালন, মৎস্য চাষ ইত্যাদি নানা ধরনের প্রশিক্ষণ দিতে ব্যয় হয়েছে প্রায় 3,30,000 টাকা। বিতরণের জন্য 324টি ছাগল কেনা সহ পশুখাদ্য এবং ওষুধ কিনতে এবং সেই ছাগলের বীমা করতে খরচ হয়েছে প্রায় 6,75,000 টাকা। 30টি কেঁচো সার তৈরির পিট করতে খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা। কৃষি জমির সমতলীকরণ, নানা আকারের বাঁধ এবং 45টি পুকুর খনন ও সংস্কার করতে খরচ হয়েছে প্রায় 34 লক্ষ টাকা। প্রশাসনিক ব্যয় ছিল প্রায় 1,60,000 টাকা। নামসা প্রকল্প রূপায়ণে কৃষি বিভাগের ভূমি সংরক্ষণ শাখার উদ্যোগে সন্তুষ্ট সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে
কোচবিহার জেলা পরিষদও। কৃষক এবং জনপ্রতিনিধিদের আবেদন, ভবিষ্যতে নামসা প্রকল্পে ভর্তুকির পরিমাণ বাড়ুক। যদি পোর্টালটাই সরকারি উদ্যোগে করা হতো তাহলে আরও বেশি মানুষ উপকৃত হতো এবং 50% দেওয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধাজনক অবস্থায় চাষি কৃষকরা পড়ছে এই ব্যাপারটা। এখানকার মানুষ তো এই নামসা প্রকল্পের যেটা 16,33,000 আর্থিক ব্যয়ে যে প্রকল্পটা নিয়েছেন সেটাতে ভালো উপকার হয়েছে। তা আরও বেশি উপকার হবে যদি এখানে আপনারা ওই 50% ছাড়ের কথা যেটা বলেছেন, 50% ছাড় না দিয়ে যদি 5% 10% ছাড় দিয়ে বাকি কাজটা যদি টোটালটাই করে দিতেন তাহলে আরও বেশি উপকার হতো আর কি। এই প্রকল্পে 50% কন্ট্রিবিউশন চাষিদের তরফ থেকে দিতে হবে। তা স্বভাবতই এই পদ্ধতিতে এর আগে আমরা কাজ করিনি, যার জন্য চাষিরা প্রথমত একটু উৎসাহ কম দেখা গিয়েছিল। পরবর্তীতে কিন্তু যখন আমরা কাজ শুরু করলাম তখন কিন্তু চাষিরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলো এবং আমাদের যা টার্গেট ছিল আমরা কিন্তু মোটামুটি সেটা অ্যাচিভ করতে পেরেছি। প্রথম বছরেই নামসার অধীনে হওয়া কাজকর্ম যথেষ্ট সাড়া ফেলেছে কোচবিহার জেলায়। এবছরই নামসা প্রকল্প আমাদের এখানে পাইলট বেসিসে চালু হয়েছে। আমরা হাতে খুব কম সময় পেয়েছিলাম, তা এই অল্প সময়ের মধ্যেই আমরা চাষিদের কিন্তু আগ্রহ যেটা লক্ষ্য করলাম বেশ আশাব্যঞ্জক। আশা করি পরবর্তী বছরগুলোতে চাষিরা আরও এগিয়ে আসবে। আর চাষিদের মেইন আগ্রহ যেটা বোঝা গেল কাজকর্মে তো ছিলই, প্রশিক্ষণের সময় চাষিরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে এই নামসা প্রকল্পে অংশগ্রহণ করেছে। এই প্রকল্পটা খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে এখানকার চাষিদের অবদানের জন্য, এবং এই প্রকল্পটা আরও ভালোভাবে আমরা করতে পারতাম যদি এই সরকারি অ্যাসিস্ট্যান্স যেটা 50% রয়েছে সেটার বদলে 100% করা সম্ভব হতো। তবে আমি এখানকার সকলের সহযোগিতায় এই প্রকল্পটা ভালোভাবেই সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে আমি মনে করছি। আরও বেশি করে স্কিম আমাদের যদি আমরা করতে পারি, এই স্কিমগুলো গ্রামের মানুষ আরও বেশি করে উপকৃত হবে এবং কৃষক বন্ধু যদি আজকে এগিয়ে আসে এবং কৃষক বন্ধুদের যদি আমরা উপকার করতে পারি তাহলে আরও বেশি উপকার হবে আমাদের। আগামী আর্থিক বছরে আরও বেশি কাজ হবে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচারের টাকায়। কাজ হবে জেলার আরও বেশি অংশে। আগামী বছর 15-16 থেকে এটাকে আরও 10 গুণ করে বাড়াতে হবে। সেই জন্য আগামী বছর থেকে আমাদের আরও কাজের সুযোগ আছে, চাষি ভাইরা আরও উপকৃত হবেন। কনভার্জেন্স যদি হয় তাহলে অসুবিধার কিছু নেই, অতএব ভালোই, সব কিছু ভালো দিকেই যাচ্ছে। কৃষি উৎপাদন বাড়ানোর কাজে গতি আনার রূপরেখা তৈরি করে অর্থ যোগাচ্ছে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচার। আর সেই রূপরেখা অনুযায়ী কৃষককে সচেতন, সক্রিয় এবং দায়িত্বশীল করে তোলার জন্য দিন রাত এক করে খাটছেন কৃষি বিভাগের ভূমি সংরক্ষণ শাখার কর্মী এবং আধিকারিকরা। এই যুগলবন্দি সাচ্ছল্যের স্বপ্ন দেখাচ্ছে কৃষি প্রধান কোচবিহারকে।